ভাইয়া, আমি সরি, আসলে ঘুমিয়ে থাকায় বুঝতে পারিনি। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থাকে। সামিয়ার কথার উত্তর না করে প্রশ্ন করে। বিয়ে ভেঙে দিতে বলেছিলে কেন? সামিয়ার সাথে সাথে মাথা তুলে নাসিমের দিকে তাকায়। সে তো অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারে না। আর কারণটা সে নাসিমকে কি করে বলবে? যেখানে নাসিম শুদ্ধর ফ্রেন্ড, সামিয়া নাসিমকে শুদ্ধর ফ্রেন্ড হিসেবে চেনে। তবে নাসিমের সাথে তার মামা বিয়ে দিতে চাইছিল, এটা সে গতকাল নাসিমকে বিয়ে ভেঙে দিতে বলার কথা আসার পর নাসিমকে দেখে চিনেছিল। এরপর তার কাজিনদের কাছে শুনেছিল নাসিম মায়রাকে পছন্দ করত। তার কাজিন কোথাও থেকে জেনেছে, সামিয়া তো জানে না। কিন্তু নাসিম তাকে বিয়ে করতে গিয়েছিল মায়রাকে পছন্দ করার পরও। ব্যাপারটা সামিয়ার কাছে একটু অদ্ভুত লেগেছে। আবার ভেবেছিল হয়তো নাসিম মুভ অন করে ফেলেছে, কিন্তু সে তো পারেনি। নাসিম আবারও বলে। বলছো না যে? সামিয়া জবাব দেয়। আপনি মায়রাকে ভুলে গিয়ে মুড অন করেছেন, কিন্তু সবাই তো এক নৌকার মাঝি নয়। আমার নৌকা আলাদা। নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় সামিয়ার দিকে। সামিয়া কথাটা বলে দৃষ্টি ফিরিয়ে নেয় নাসিমের দিক থেকে। নাসিম অবাক হয়ে বলে। হ্যালো মিস, আমি বিয়েতে সম্মতি দিলে এতক্ষণে তুমি আমার বউ থাকতে। সামিয়া বাইরে দৃষ্টি রেখে উত্তর করল। জি, সম্মতি না দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। নাসিম ফুস করে শ্বাস ফেলে বিরক্তি কণ্ঠে বলে। মাসকে না জানিয়ে তোমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল, নয়তো এই টপিকে এত দূর গড়াতো না। আর তাছাড়া এমন নৌকার মাঝি যে নৌকায় কেউ কখন উঠতে পারবে না। সামিয়া মনির মুখে প্রকৃতি দেখে। কেন যেন তার ভালো লাগছে না। সে বুঝলো শুদ্ধর ফ্রেন্ড নাসিমের তার মতোই অবস্থা। সে তার ফ্রেন্ড, তার কাজিনদের মতো নাসিমকে নিয়ে বিদ্রুপ করল না। ভাবল না একজন বিবাহিত মেয়ের জন্য কেন জীবন থেমে রাখে, যেখানে সে সুখে শান্তিতে সংসার করছে। কথাগুলো বলা যতটা সহজ, মানা কি ততটা সহজ? চাইলেই ভুলে যাওয়া যায়, মুখে যায় মনে হয়? নাসিম প্রশ্ন করে। তুমি পড়াশোনা করছো? তামিয়া মৃদুস্বরে বলে। জি, অনার্স সেকেন্ড ইয়ারে। আমার ব্যাপারে কিভাবে জানলে? সামিয়া নাসিমের দিকে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়ে বলে। আমার আমার কাজিনদের থেকে শুনেছি। আর মায়েরা তো আমাদের গ্রামের মেয়ে। নাসিম সাথে সাথে প্রশ্ন করে। বারবি ডল জানে? সামিয়া অদ্ভুতভাবে তাকায়। নাসিম কেমন যেন হঠাৎই বিচলিত হয়ে প্রশ্নটা করল। সামিয়া জিজ্ঞেস করে। বেবি ডলকে? নাসিম চুপ থাকলো। সামিয়া হয়তো বুঝলো, তাই আর জিজ্ঞেস না করে উত্তর করল। আমি এইসব ব্যাপারে জানি না, তবে আপনি তার জন্য দেবদাস হয়েছেন এটা মেবি ও জানেন না। নাসিম কিছুটা বিব্রত বোধ করে। সামিয়া দীর্ঘশ্বাস ফেলল। নাসিম আবারও প্রশ্ন করে। তোমার বয়ফ্রেন্ড আছে? সামিয়া মৃদু হেসে বলে। জি। নাসিম চোখ বুঝে বলে। ওকে, নিউ লাইফের জন্য কংগ্রেচুলেশন। বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালাচ্ছ নিশ্চয়ই। ছেলেটার ভাগ্য আছে বলতে হবে। সামিয়া ঘাড় ফিরিয়ে নাসিমের দিকে তাকায়, অতঃপর বলে। সে বিবাহিত। সামিয়ার কথাটা শুনে নাসিম ভ্রু কোঁচকালো। একটু পর চোখ মেলে সামিয়ার দিকে তাকিয়ে বলে। এক বিবাহিত ছেলের জন্য তুমি বিয়ে করছো না? নাসিমের কথাটা সামিয়ার পছন্দ হলো না। তার মনে হলো তার ফ্রেন্ড কাজিনদের মতো নাসিমও তাকে নিয়ে বিদ্রুপ করলো। মেয়েটির মন খারাপ হয়, নিজেকে সামনে বলে। ঠিক যেমন আপনি। নাসিম থতমত খেয়ে তাকায়, গলা ঝেড়ে বলে। ছেলে আর মেয়ের মাঝে অনেক তফাৎ আছে। তোমাদের একদিন না একদিন বিয়ে করতেই হবে। বাট আমি ছেলে, আমার জন্য সিঙ্গেল থাকাটা খুব বেশি প্রবলেম হবে না। সামিয়া কিছু বলল না। নাসিম আবারও বলে। তোমার মুভ অন করে বিয়ে করা উচিত। সামিয়া মৃদু হেসে বলে। আপনি পারবেন? নাসিমের মুখ আগের চেয়েও মলিন হলো। বিয়ে শব্দটার সাথে বারবি ডলের একটা কানেকশন ছিল তার লাইফে। তার এখন বিয়ের সাথে বিষের কানেকশন পায়। বিয়েটা হয়তো আর সম্ভব নয় তার দ্বারা। বাস কাঙ্ক্ষিত জায়গায় এসে দাঁড় করালে নাসিম দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে বাস থেকে নেমে যায়। সামিয়া বেশ কিছুক্ষণ বসে থাকলো। একে একে সবাই নেমে গেলে সামিয়া আস্তে ধীরে বাস থেকে নেমে যায়। মায়েরা কলেজ শেষে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসে। এক সাইডে দাঁড়িয়ে ইরফানের অপেক্ষা করে। আজ মীরা কলেজে আসেনি বলে মায়েরার মুড অফ। পরিচিত কাউকে দেখে মায়েরার সামনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে মেয়েটির কাঁধে হাত রেখে বলে। সামিয়া আপু কেমন আছো? সামিয়া মায়েরার ডাকে পিছু ফিরে তাকায়। সে এখানে টিউশন পড়াতে এসেছে। আজ সকাল সকাল গ্রাম থেকে এসে জমানো কাজগুলো করে ঘুমিয়ে গিয়েছিল। লেট করে ঘুম থেকে ওঠায় তাড়াহুড়োয় খুচরো টাকা নেয়নি।
দুটো 500 টাকার নোট নিয়ে বেরিয়েছে। এখন রিকশায় এসে বেকায়দায় পড়েছে। অতপর মায়রার উদ্দেশ্যে বলে, মায়েরা তোমার কাছে খুচরো 40 টাকা হবে বোন? মায়রা অসহায় কণ্ঠে বলে, না আপু, আমার কাছে 500 টাকার নোট আছে, হয়তো এটা চলবে না। 50 টাকা তো আমার কাছেও আছে, এটা হবে না। রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি আশেপাশে দোকানে দেখি পাই কি না। মায়রা মাথা নেড়ে বলে। আচ্ছা আপু। মায়রা এক সাইড দিয়ে আবারও দাঁড়িয়ে ইরফানের জন্য অপেক্ষা করে। সামিয়া আশেপাশে বেশ কয়েকটা দোকানে খুচরা চায়, কিন্তু সবার একই উত্তর, খুচরা নেই। সামিয়া হতাশার নিঃশ্বাস ফেলে। কি করবে এখন? এই 500 টাকা দিয়ে দেবে? সে কত হিসাব করে দিন চালায়, 500 টাকাও কত সেভ করে, সেখানে পুরো 500 টাকা গচ্ছা যাবে। ভাবনার মাঝে কিছুটা দূরে নাসিমকে দাঁড়িয়ে থাকতে দেখল। সামিয়া ভাবনা রেখে দ্রুত পায়ে নাসিমের দিকে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, আমাকে 40 টাকা ধার দিতে পারবেন? নাসিম ফোনে কথা বলছিল। পরিচিত কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকালে সামিয়াকে দেখে অবাক হয়। আরও বেশি অবাক হয় তার কাছে 40 টাকা চাওয়ায়। ফোনে কথা বলা শেষ করে মৃদুস্বরে বলে, বুঝলাম না। সামিয়া হাত দিয়ে দাঁড় করিয়ে রাখা রিক্সাওয়ালাকে দেখিয়ে বলে, তার কাছে খুচরা না থাকায় ভাড়া দিতে পারছে না। নাসিম কিছু বলল না। এগিয়ে গিয়ে তার ওয়ালেট থেকে 440 টাকা বের করে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। সামিয়া নাসিমের পাশে দাঁড়িয়ে ছোট করে বলে, ধন্যবাদ। আর নাসিমের দিকে তার হাতে থাকা 500 টাকা বাড়িয়ে দিয়ে বলে, আপনি আপনি এখান থেকে 40 টাকা নিয়ে বাকিটা আমাকে ফেরত দিন। নাসিম তার ওয়ালেট পকেটে রাখতে রাখতে সামিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মৃদু স্বরে বলে, লাগবে না। সামিয়া মাথা নেড়ে বলে, না না, এমন করবেন না, আমি ঋণী হয়ে যাব আপনার কাছে। নাসিম হাত ঘড়িতে একবার সময় দেখল। সে অফিসের একটা কাজে এখানে এসেছিল, কাজটি করে দ্রুত ফিরতে হবে, আগামীকাল ফ্লাইট। কিছু একটা ভেবে সামিয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি কাউকে হেল্প করে সেটা ফেরত নিই না। একটু থেমে আবারও বলে, আমার মনে হয় আমরা একই নৌকার মাঝি। এই সকালে প্রুভ হয়েছে, সেই হিসাবেও ধরে নাও উই আর জাস্ট ফ্রেন্ড। তাই এই হেল্প নর্মাল। এটুকু বলতেই নাসিমের ফোনে আবারও কল আসলে সে এক্সকিউজ মি বলে সামিয়ার পাশ কাটিয়ে চলে যায়। সামিয়া হাতের টাকা তার ব্যাগে রেখে উল্টো ঘুরতে গিয়েও ঘুরল না। পরিচিত কেউ দৃষ্টিতে আটকে গিয়েছে। শুধু পরিচিত না, ভীষণ পরিচিত। মনের ঘরে বাস করা সাহেব। শুদ্ধ ফারার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফারার চোখে মুখে ক্লান্তি। ভার্সিটির ক্লাস করে মেয়েটি ক্লান্ত হয়ে গিয়েছে। শুদ্ধ বাঁ হাতে ফারাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, খারাপ লাগছে পাখি? ফারা শুদ্ধর দিকে তাকিয়ে বলে, লাগছে, কিন্তু আইসক্রিম খেতে পারলে সব ক্লান্তি দূর হবে। শুদ্ধ চারপাশে ঘাড় বাঁকিয়ে বলে, তোমাকে স্পেশাল আইসক্রিম খাওয়াতে না পারায় আমার মনটা পুড়ে যাচ্ছে গো পাখি। ফারা ভ্রু কুচকে বলে, তোমার স্পেশাল আইসক্রিম তুমিই খাও, আমি নর্মাল আইসক্রিমই খাবো। শুদ্ধ আফসোসের সুরে বলে, না না, এসব কি বলো? বউ মানে স্পেশাল। স্পেশাল বউকে নর্মাল আইসক্রিম খাওয়ানো যায়, কিন্তু এসব স্পেশাল আইসক্রিম যেখানে সেখানে পাওয়া যায় না, বুঝলে পাখি? পার্কে বেশি পাওয়া যায়। ফারা ভ্রু কুচকে বলে, মানে? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, পাখি তো পার্কেই বেশি থাকে মেবি। স্পেশাল আইসক্রিম পাখির পিছন ছাড়া পাওয়া যায় না, বুঝায় না পাখি? আর চোখ মুখ কুচকে নেয়। শুদ্ধর বাহুতে কয়েকটা থাপ্পড় মেরে বলে, ছি, তুমি জীবনে ভালো হবে না। আমার আইসক্রিম খাবার মুডটাই নষ্ট করে দিল, খাবোই না আর। কথাটা বলি ধূপধাপ পা ফেরে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেল ফারা। শুদ্ধ হাসল, কিছু বলল না। দোকান থেকে দুটো আইসক্রিম কিনে ফারার পিছু যায়। ফারা গাড়িতে উঠে বসেছে। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফারার সামনে আইসক্রিম বাড়িয়ে দিলে ফারা জেগে বলে, এগুলো নিয়ে যাবে তুমি? খাবার রুচি নষ্ট করে দিয়ে এখন বমি করাতে চাইছো? শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ভালোবাসি তো। নর্মাল আইসক্রিম চাইলে নর্মাল আইসক্রিম এনে দিতাম। নাও পাখি বউ, খেয়ে নাও। ফারা আইসক্রিম দুটো নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের ওপর ঠাস করে রেখে বলে, তুমি কিনেছো, তুমিই খাবে। আমার মুখের খাবার কেড়ে নেওয়াই তোমার কাজ। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে মিটিমিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম না খাওয়ানোর আফসোস বউটা এত রাগ করেছে, কী যে করে। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আর চোখে ফারাকে দেখে বলে, রাস্তাঘাটে এভাবে খেয়ে ফেলার চোখে দেখলে প্রবলেম হয় পাখি। বেডরুমে গিয়ে আমাকে খাবে কেমন? ফারা দাঁত কটমট করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে।
তার নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। শুদ্ধ গাড়ির গ্লাস দুটো তুলে দিয়ে এগিয়ে এসে ফাড়া ঠোঁট জোড়ায় কয়েকটা শুকনো চুমু খেয়ে গালে গাল ঘষে মৃদু স্বরে বলে, এভাবে তাকালে ফাড়া পাখিকে আগুন সুন্দরী লাগে। আমার সত্যি প্রবলেম হয় পাখি। শুদ্ধর কথা বলার ধরনে ফাড়া লজ্জা পায়। শুদ্ধ মৃদু হাসল, আর কিছু বলল না। সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। সামিয়া ভেজা চোখে শুদ্ধ আর ফাড়াকে পুরোটা সময় দেখল। গাড়ির ভেতর ওঠার পর আর দেখতে পায়নি। ওই অবাধ্য গাড়িটিতেই দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল। শুদ্ধর বাড়ি থেকে বেরিয়ে আসার পর আজ প্রায় 1 বছরের মাথায় শুদ্ধকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পেল, তাও আবার সেই মেয়েটার সাথে, যে শুদ্ধর বউ। তার খারাপ লাগা শোভা পায় না, কিন্তু মন কি মানে? ভাবনার মাঝেই কখন যে রাস্তার অনেকটা মাঝখানে চলে এসেছে মেয়েটি বুঝতেই পারেনি। পেছন থেকে মনে হলো মায়রার চিৎকার শুনতে পায়। স্বামী। বাকিটুকু আর শুনতেই পায় না, যেন ডাকটুকু থেমে গেল। সামিয়ার চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের পলকে সামিয়ার স্থান হয় কয়েক হাত দূরে। একটি বড় সড়ো মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়েছে পিচ ঢালা রাস্তার ওপর। মেয়েটির মনে হলো দুনিয়া থেমে গিয়েছে। নচরবিহীন দেহ পিচ ঢালা রাস্তার ওপর পড়ে রইল। স্থির দৃষ্টি নিবদ্ধ শুদ্ধদের ছুটে চলা গাড়িটির দিকে, যে গাড়ি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। সামিয়ার চোখ জোড়াও বুঝে আসলো। চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, সাহেব ভালো থাক থাক করবেন ভালো। কথাটুকু বলেই চোখ জোড়া বুঝে নেয়। মায়েরা দৌড়ে এসে সামিয়ার পাশে বসে মেয়েটির পুরো শরীর কাঁপছে। এই তো একটু আগেই একটি সুস্থ সবল সামিয়ার সাথে কথা বলল মায়েরা। মাত্র কয়েক মিনিটের মাঝেই কি হয়ে গেল? মায়েরার নিজেকে দিশেহারা লাগে। আশেপাশে তাকালে দেখলো সবাই চেয়ে আছে, কেউ এগোয় না। মায়েরা কাঁদতে ইচ্ছে করেও এরা মানুষ না জানোয়ার? শহরের মানুষেরা কি এমনই হয়? মায়েরা সামিয়ার গালে হাত দিয়ে ডাকতে লাগলো, আপু, সামিয়া আপু, প্লিজ চোখ খোলো। সামিয়ার চোখ খোলে না, কিন্তু থেকে থেকে কেমন ভারী নিঃশ্বাস ফেলে। মায়রা সামিয়ার পাশ থেকে উঠা দুবার সামনে এগোলে নাসিমকে দেখে কান্নামাখা গলায় বলে, ভাইয়া একটা হেল্প করুন প্লিজ। নাসিম কোনো রকমে ঢোক গিলে বলে, কি হয়েছে বরবি? বাকিটুকু আর বলল না। মায়রা নিজেই দৌড়ে সামিয়ার কাছে এসে সামিয়ার পাশে বসে বলে, ভাইয়া, সামিয়া আপুকে হসপিটালে নিতে হবে। আপু কথা বলছে না, আপুকে হসপিটালে নিয়ে চলুন না ভাইয়া। নাসিম দৃষ্টি নিচু করলে রক্তাক্ত সামিয়াকে দেখে স্তব্ধ হয়ে যায়। এই তো কয়েক মিনিট আগেই মেয়েটি তাকে ডাকলো, তার কাছে হেল্প চাইলো। এটুকু সময়ের মাঝে কি হয়ে গেল? মায়রা নাসিমকে কল এখনো দাঁড়িয়ে থাকতে দেখে আবারও নাসিমের সামনে এসে অনুরোধের স্বরে বলে, ভাইয়া, আপনি অন্তত দয়া করে আপুকে হসপিটালে নিয়ে চলুন। এখানে কেউ এগিয়ে আসছে না, চলুন প্লিজ। লেট করলে আপুর কিছু হয়ে যাবে তো। নাসিমের সম্বিত ফিরে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সামিয়ার পাশে বসে নিজের সকল জড়তা কাটিয়ে রক্তাক্ত আধমরা সামিয়াকে করে তুলে নেয়। এরপর দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সামিয়ার হাত পা ছেড়ে দেয়া, নাক মুখে রক্তের ছিটে ফোটা। ভাইরা নাসিমের পিছু পিছু দৌড়ায়। নাসিম তার ব্যাক সিটের দরজা খুঁড়ে সামিয়াকে শুইয়ে দেয়। মায়রা নিজে থেকেই সামিয়ার মাথার কাছে উঠে বসে। মায়রার মাথাটা নিজের কোলে নিয়ে হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া তাড়াতাড়ি চলুন প্লিজ। নাসিম মায়রার দিকে তাকালো। মায়রার চোখে পানি। নাসিম অবাক হলো। সামিয়ার সাথে মায়রাকে কখনো দেখেনি, অথচ মায়রা এই মেয়েটার জন্য এত ভাবছে কেন? ভাবনা রেখে দ্রুত গাড়িতে উঠে বসে। মায়রা সামিয়ার গালে হাত দিয়ে একটু পর পর ডাকে, সামিয়া আপু, এই সামিয়া আপু, ঠিক আছো? একটু আগেই তো আমার সাথে কথা বললে সামিয়া আপু। নাসিম গাড়ির স্পিড বাড়ায়। সামনের আয়নায় একবার দৃষ্টি পড়লে মায়রার কান্নামাখা মলিন মুখ দেখল। মায়রার কণ্ঠ কানে বাড়ি খায়, সামিয়া আপু, ও সামিয়া আপু। নাসিম বিড়বিড় করে উচ্চারণ করে। সামিয়া? এরপর মৃদু স্বরে বলে, মেয়েটাকে? মায়রা সামিয়ার দিকে চেয়েই বলে, এটা তো সামিয়া আপু, আপনার বন্ধু শুদ্ধ ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। আপনি চিনেন না আপুকে? কথাটা বলে মায়রা আবারও সামিয়াকে ডাকে। নাসিমের চোখে মুখে আরও বিস্ময় ভর করে। শুদ্ধর সাথে এই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, আর মেয়েটি? নাসিম আর ভাবতে পারল না। হসপিটালে এসে সামিয়াকে ওটিতে নিতে হয়। মেয়েটির অবস্থা গুরুতর।
মায়েরার টেনশনে মাথা কাজ করছে না। হঠাৎই মনে পড়লো ইরফান তাকে কলেজে নিতে এসে খুঁজে পাবে না। তাকে না খুঁজে পেয়ে ইরফানের অবস্থা কি হবে, কি করবে এখন? কিছুটা দূরে নাসিমকে দেখে মায়েরা এগিয়ে গেল সেদিকে। এরপর মৃদুস্বরে বলে, ভাইয়া আপনার ফোনটা একটু দিবেন। আর ঘুরিয়ে একবার মায়েরার দিকে তাকায়, সাথে সাথে দৃষ্টি নিচু করে পড়ে। ফোন নেই? তখনই নাসিমের ফোনে বেজে ওঠে। মায়েরা অদ্ভুতভাবে তাকায় নাসিমের দিকে। নাসিম কিছুটা বিব্রত হয়, তবে সে মাথা তুলল না। ফোন বের করে কলে কথা বলে পকেটে ফোন রেখে দেয়। মায়েরা আবারও বলে, ভাইয়া ফোনটা একটু দিন না, 2 মিনিট পরেই দিয়ে দিচ্ছি। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বারবিডলের এভাবে বলা কথা তাকে কতটা কষ্ট দিচ্ছে। মেয়েটা যদি জানতো নিজেকে সামলায়। গলা ভিজিয়ে শক্ত কণ্ঠে বলে, সরি, দিতে পারবো না। কথাটা বলে নাসিম ঢোক এলো, যেন একটা বড় সড়ো কাটা গিলে ফেলেছে। মায়েরা অসহায় চোখে তাকায়। এই লোকটা এমন অদ্ভুত কেন? ইনি বা ইরফানের ফ্রেন্ড, তাহলে এমন অদ্ভুত কেন বুঝলো না? কোথায় ভাবলো ইরফানকে কল করে এখানে আসতে বলবে, কিন্তু সে তো ফোনই পাচ্ছে না। এখন ইরফানকে কিভাবে বলবে সে এই হসপিটালে? দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকালে ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। ইরফান দ্রুত পায়ে তার দিকেই আসছে। মায়েরা মৃদুস্বরে বলে, শিশরাজ। নাসিম মায়রার বলা আনকমন নিকনেমটি শুনতে পেয়ে ভীষণ অবাক হয়। সামনে তাকালে ইরফানকে দেখে ঢোক গিলে। মায়রা ইরফানের দিকে এক পা বাড়ানোর আগেই ইরফান মায়রাকে দু হাতে চাপটে ধরে তার বুকে। নাসিম দেখল ইরফানের দু হাতের বন্ধনীর মাঝে মায়রাকে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে কয়েক পা বাম দিকে সরে গিয়ে দাঁড়িয়ে ইরফান মায়রাকে শক্ত করে ধরে মৃদু স্বরে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে তোমার? তুমি কি সিক? মায়রা ইরফানি থেকে নিজেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়রার সাদা হিসেবে রক্তের ছিটে ফোঁটা দেখে ভীত স্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড বার্ড ফ্লাওয়ার? আর ইউ ওকে? বলতে বলতে ইরফানের দৃষ্টি আটকায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নাসিমের ওপর। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। মায়রা কোনো রকমে বলে, না না, আমি ঠিক আছি, আমি তো। মায়রার কথা বলার মাঝে ইরফান নাসিমের উদ্দেশ্যে চিৎকার করে বলে, এখানে কি করছিস তুই? মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। সে তার বলা কথাটুকু শেষ করতে পারে না। নাসিম ইরফানের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, ইরফান আমি। ইরফান চিবিয়ে চিবিয়ে বলে, ওকে আমি খুন করবো নাসিম। নাসিম ঢোক গিল। মায়রা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। ইরফান মায়রার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মায়রা ইরফানের দৃষ্টিতে ভয় পায়। ইরফান মায়রার হাত শক্ত করে ধরল। মায়রা হাতে ব্যথা পায়। হাতে ইরফানের হাত ছাড়াতে চায়, তবে পারে না। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল। দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। মায়রা ইরফানের পায়ের সাথে তাল মেলাতে পারে না। পেছন থেকে নাসিম অসহায় চোখে তাকায়। সে জানতো মায়রা তার ফোন চেক করে থেকে ইরফানকে কল করলে ইরফান তাকে যাই বলুক মায়রাকে রেগে কি না কি বলবে। ইরফানের রাগ মায়রার তার জন্য তার ভয় লাগে। প্রথম প্রথম মায়রাকে কত মারত, আজ আবার মারবে না তো? তার জন্য বারবিডল আবারও মার খাবে। নাসিম জড়তা নিয়ে বলে, ইরফান, ওকে কিছু বলিস না। আমি। ইরফান সাথে সাথে পিছু ফিরে ভস্ম করে দেয়া চোখে তাকায় নাসিমের দিকে। ইরফানের দৃষ্টিতে নাসিম থেমে যায়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে, আমার ধৈর্যের পরীক্ষা দিস না নাসিম। নাসিম মাথা নিচু করে নেয়। মায়রা কিছুতেই বুঝতে পারছে না সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। ইরফান মায়রার হাত টেনে এগিয়ে গিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। নাসিমের দৃষ্টিতে অসহায়ত্ব। ইরফান মায়রাকে নিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে দিলে মায়রা ইরফানের দিকে তাকায়। মিনমিন করে বলে, আপনার কি হয়েছে? ইরফান ডান হাত তুলে মায়রার গাল চেপে ধরতে গিয়েও আলগা করে ফেলে হাত। দাঁতের দাঁত চেপে বলে, ইউ নো বার্ড ফ্লাওয়ার, আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি খুন করে ফেলি, বাট আই কান্ট, কজ ইউ আর মাই। ইরফান বলার আগেই মায়রা বলে ওঠে, হার্ট। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, আপনি রাগ করছেন কেন শিশুয়ালা? ইরফান মৃদুস্বরে বলে। গাড়িতে বসো। মায়রা ঝোঁক গিরে বলে, আপনাদের দুই বন্ধুর মাঝে কি আমাকে নিয়ে ঝামেলা হয়? ইরফান শক্ত কণ্ঠে বলে, থাপ্পড় খেতে চাইছো? রাগিও না আমায়, ফার্স্ট বসো। মায়রা এসব ভাবনা রেখে বলে, আপনি?
ইরফান মায়রাকে ঠেলে সিটে বসিয়ে দেয়, এরপর গাড়ির দরজা শক্ত করে লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মায়রা দ্রুত ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিশুয়ালা? যাবেন না, আমার কথাটা একটু শুনুন। ইরফান চোয়াল শক্ত করে নেয়, গাড়ির ব্রেক কষে বাঁ হাতে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রার মুখ চেপে রেগে বলে, আবার ওখানে যাবি? এই, তোরা আমার মাথা ঠান্ডা রাখতে দিবি না বলে মিশনে নেমেছিস? মায়রা তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে মায়রার মুখ থেকে তার হাত সরিয়ে নেয়। মায়রা ভাঙা গলায় বলে, আপনি আমাকে অকারণে রাগ দেখাচ্ছেন কেন শিশুয়ালা? আপনি যে বলেছিলেন আর রাগ দেখাবেন না। ইরফান কেমন করে যেন তাকায় মায়রার দিকে। একটু পর ইরফান মায়রাকে দু হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মৃদু স্বরে বলে, সরি, তোমার বডিতে এসব কিসের বার্ড ফ্লাওয়ার? অ্যান্ড এখানে কেন এসেছো? অ্যান্ড নাসিম? এটুকু বলে থেমে যায় ইরফান। নাসিমের কথা ভাবতেই প্রচণ্ড রাগ উঠছে তার। সে বারবার মায়রার দিকে তাকিয়ে রাগ নেভাচ্ছে, যেমন তেমনি নাসিম মায়রার আশেপাশে ছিল ভাবতেই ঠান্ডা মেজাজ গরম হয়ে যাচ্ছে। রাগ থেকেই মায়রাকে গায়ের সর্বশক্তি দিয়ে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রার চোখ বুঝলো, ইরফানকে সে বুঝলো, কিছু বলল না। ডান হাতে ইরফানের পিঠে রেখে মৃদুস্বরে বলে, আপনি জানেন শুদ্ধ ভাইয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে অ্যাক্সিডেন্ট করেছে? ওই আপুটার অবস্থা একটুও ভালো না শিশুয়ালা। মায়রার কথা শুনে ইরফান মায়রাকে ছেড়ে দেয়। অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রার চোখ জোড়া ভেজা, ভাঙা গলায় বলে, সামিয়া আপুর ওখানে নিয়ে যাবেন শিশুয়ালা, নিয়ে চলুন না। ইরফান ছোট করে বলে, পরে নিয়ে আসবো। কথাটা বলে গাড়ি স্টার্ট দেয়। মায়রা অসহায় চোখে তাকায়, তবুও স্বস্তির নিঃশ্বাস ফেললো। পরে আনবে বলেছে যখন, তখন আনবে। আপনার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, চাইলে দেখা করতে পারেন। ডক্টরের কথায় নাসিম দ্রুত মাথা তুলে তাকায়। সামিয়ার কথা মনে পড়তেই সে দ্রুত পায়ে ওটি রুমের দিকে এগিয়ে যায়। ভেতরে গিয়ে দেখলো সামিয়া মেয়েটি কেমন যেন ছটফট করছে। নাসিম ঢোক গিলল। সামিয়ার মুখ দেখলে তার বারবার শুদ্ধর কথা মনে পড়ছে। সামিয়া এমন ছটফট করছে কেন? নাসিমের কেমন যেন ভয় লাগলো। সামিয়া তার লাড়িত চোখ জোড়া মেলে নাসিমের দিকে চেয়ে কিছু বলতে চাইছে যেন। নাসিম দ্রুত পায়ে এগিয়ে এসে সামিয়ার পাশে দাঁড়ায়। সামিয়া বহু কষ্টে আধো আধো স্বরে বলে, ভাইয়া আপনার ঋণ। এটুকু বলে থেমে যায়। নিঃশ্বাস নিতে পারছে না মেয়েটি। নাসিম বোধহয় বুঝেছে সামিয়ার কথা। তার ভীষণ খারাপ লাগছে এই মিষ্টি মেয়েটার এমন অবস্থা দেখে। নাসিম মৃদু স্বরে বলে, আমি তো তোমাকে বলেছি ইজ আ ফ্রেন্ড, আমি তোমাকে হেল্প করেছি। তোমার কি কষ্ট হচ্ছে? কথাটা বলেই নাসিম খেয়াল করলো সামিয়া হঠাৎই কেমন স্থির হয়ে যায়। নাসিম ভ্রু কুচকালো, ডক্টরের দিকে তাকিয়ে বলে, ওকে কি কোনো ইনজেকশন দিয়েছেন? ও শান্ত হয়ে গেল যে। আপনারও ট্রিটমেন্ট করেন প্লিজ। টাকা নিয়ে চিন্তা করবেন না, কেমন? ডক্টর সামিয়ার মুখের উপর কাপড় টেনে দিয়ে ব্যথিত স্বরে বলে। সি ইজ ডেড। কথাটা শুনতেই নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ডক্টরের দিকে। দৃষ্টি ঘুরিয়ে সামিয়ার উপর টানা সাদা কাপড়টির ওপর নজর বোলায়। তার চোখের সামনে ভেসে উঠল সামিয়া বেশ কিছুক্ষণ আগে তার সামনে 500 টাকার নোট বাড়িয়ে দিয়ে হেল্প চেয়েছিল, অথচ সেই মেয়েটার আর নিঃশ্বাস নিচ্ছে না। নাসিম কেমন নির্জীব চোখে চেয়ে রইল। খেয়াল করলো সামিয়ার বাঁ হাত বেড থেকে নেমে অনেকটা ঝুলে আছে। হাতের ফাঁকে থেকে একটা কাগজ পড়ে গেল। নাসিম নিচু হয়ে কাগজটি কুড়িয়ে নিল। কাপা হাতে 3টে ভাঁজ খুললে প্রথমেই চোখে পড়ে প্রিয় শুদ্ধ সাহেব। চিঠিটায় চোখ বোলায়। পুরো লেখাটুকু পড়ে তার গলায় কাঁটা বিঁধল কেন যেন। কাগজটি ভাঁজ করে পকেটে রেখে দেয়। দু হাতে তার মুখে হাত বোলায়। ঠিক কতক্ষণ যে এভাবে বসে থাকলো জানে না। সামিয়ার হাতটার দিকে চেয়ে থাকলো বেশ অনেকক্ষণ। এরপর কাপা হাতে সামিয়ার হাত ধরে ধরা গলায় বলে, তোমাকে ভালো বন্ধু হিসাবে পাওয়ার আক্ষেপ থেকে গেল সামিয়া। বাড়ি ফিরে মায়রা ইরফানকে অনেকক্ষণ থেকে বলছে। সামিয়ার খবর নিতে মেয়েটি কতক্ষণ ধমক খেয়েছে, আবার ইরফানকে বুঝিয়েছে। ইরফান সবশেষে মায়রার কথা ভেবে তার সব রাগ জেদ সরিয়ে রেখে নাসিমের নাম্বারে কল করে। ওপাশ থেকে নাসিমের ভারী গলা ভেসে আসে, ইরফান, মেয়েটি মারা গিয়েছে রে। নাসিমের কথাটা শুনে মায়রা ইরফান দুজনের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান ঢোক গিরে বলে, হোয়াট? নাসিম কথা বলতে পারে না। মেয়েটি তার চোখের সামনে মারা গিয়েছে, এই তো আজকেই দেখা হলো মেয়েটির সাথে।
নাসিম তাকে হয়তো কথার কথা বন্ধু বলেছিল, কিন্তু মেয়েটি থেকে গেল তাদের মাঝে বন্ধুত্ব হতো না। তারা দু হাতের মাঝে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। ইরফান কল কেটে দ্রুত মায়রাকে আগলে নেয় তার সাথে, মৃদুস্বরে বলে, খাচ্ছ কেন বাট ফ্লাওয়ার? তুমি তো তাকে সেভাবে চিনতে না। মায়রা ফোপাতে ফোপাতে বলে, আমার অনেক ফ্রেন্ড হয়েছে শিশুয়ালা, কিন্তু এমন মেয়ের সাথে কখনো পরিচয় হয়নি যার বাবা মা নেই। সামিয়া আপুই একমাত্র ছিল যার বাবা মা কেউ ছিল না। আমি জানি বাবা মা না থাকলে কিভাবে বড় হতে হয়। আমার তো সামিয়া আপুকে নিজের বোনের মতো মনে হয়। সামিয়া আপু হয়তো তার দুঃখ আমাদের বলেনি, কিন্তু আমি জানি সে অনেক দুঃখ নিয়ে বড় হয়েছে। সামিয়া আপু কোথায় হারিয়ে গেল? আমার খুব কষ্ট হচ্ছে। নাসিম সামিয়ার বাড়ির মানুষদের কোনোভাবে খোঁজ নিয়ে তাদের খবর দেয় সামিয়ার ব্যাপারে। এরপর সে নিজেই সামিয়াকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সামিয়াকে গ্রামে নিয়ে আসে। তখন সন্ধ্যা পেরিয়েছে। মায়রা ইরফানের সাথে এসেছে শুদ্ধদের বাড়িতে। সে মূলত সামিয়াকে দেখার জন্য এসেছে। মায়রা ভেতরে এসে ফারাকে দেখে অবাক হলো। ফারা এখানে জানতো না। এদিকে ফারা হঠাৎ মায়রাকে দেখে খানিকটা অবাক হয়। ফারা শুদ্ধ ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। খুব বেশিক্ষণ হয়নি তারা এসে পৌঁছেছে। শুদ্ধ তাকে বাড়িতে রেখে কি যেন কাজে বেরিয়ে গিয়েছে, বলেছে ফিরতে একটু লেট হবে। টিনা বেগম মায়রাকে দেখে অবাক হলো না। এই তো আধা ঘন্টা খানেক হবে সে সামিয়ার খবর পেয়েছে। গ্রামে আনা হয়েছে সামিয়াকে। গ্রামে যে কোনো খবর এমনিই ছড়িয়ে যায়। টিনা বেগম মলিন মুখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা এগিয়ে গিয়ে টিনা বেগমকে জড়িয়ে ধরে ফুপিয়ে বলে ওঠে, আজান, সামিয়া আপু। ভদ্রমহিলা মায়রাকে জড়িয়ে ধরে, চোখের কোণে পানি। তার পেটে ধরা একটি মেয়েও না থাকুক, কিন্তু 3টে মেয়ে ছিল তার, মায়রা, সামিয়া আর ফারা। এদের সাথে তিনি মেয়ের মতো করে সময় কাটিয়েছেন। কখনো ভাবেননি এরা তার মেয়ে নয়, কিন্তু সামিয়া মেয়েটাকে তিনি নিজের অজান্তেই কষ্ট দিয়েছিলেন। আর আজ হঠাৎই সামিয়ার মৃত্যুর খবর মানুষটাকে কেমন যেন নির্জীব করে দিয়েছে। টিনা বেগম মায়রাকে জড়িয়ে ছাড়িয়ে তার ঘরের দিকে যেতে যেতে বললেন, একটু দাঁড়া মা, গায়ে বোরখা জড়িয়ে আসছি, এরপর সামিয়ার ওখানে যাব। মায়রা নাক টেনে সম্মতি দেয়। ইরফান এগিয়ে এসে মায়রার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই বাট ফ্লাওয়ার। মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান 2 হাতে মায়রার মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, ইটস রুল। তুমি কান্না অফ করো বাট ফ্লাওয়ার। মায়রা নাক টানল। ফারা বোকা চোখে চেয়ে আছে মায়রার দিকে। তার শাশুড়িকে দেখেও ফারার অবাকের সীমা চূড়ায়। সে আসলে বুঝতে পারছে না কি হয়েছে। এগিয়ে এসে বলে, কি হয়েছে মায়েরা? মায়রা ঘাড় বাঁকিয়ে ফারার দিকে চেয়ে বলে, এই গ্রামে আমার একটা আপু মারা গিয়েছে, ফারা আপু। ফারা মন খারাপ করে বলে। ও, মায়রা ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি ঘরে যান, আমি আম্মাজানের সাথে আপুকে দেখতে যাব। চীনা বেগম মায়রা আর ফারাকে নিয়ে সামিয়াদের বাড়ি এসেছেন। চারপাশে অনেক মানুষ। টিনা বেগম এগিয়ে গিয়ে সামিয়ার খাটিয়ার পাশে বসে। আশেপাশে সামিয়ার বয়সী কিছু মেয়ের সাথে সামিয়ার মামি, মামা, শহরে যাদের বাড়িতে সামিয়া ছিল তার কাকা কাকি সকলের চোখে পানি। সামিয়ার কাকার মেয়ে সীমা, যার সাথে সামিয়া এই 1 বছর ছিল, মেয়েটি সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। সে এখন ওই বাড়ি একা একা কি করে থাকবে? সামিয়ার দুটো দুঃখের কথা না শুনে তার দিন কিভাবে পার হবে? সে সামিয়াকে আর কথা শোনাবে না, বলবে না, সামিয়া তুই আর কত সেই বিয়েরটা পুরুষ নিয়ে পড়ে থাকবি? সামিয়া তাকে পাল্টা জবাব দেবে না। আমি পারবো না রে। কথাগুলো ভেবেই সীমার দলা পাকিয়ে কাঁদতে ইচ্ছে করলো। টিনা বেগম সামিয়ার মুখের ওপর থেকে কাপড় সরিয়ে দেয়। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ডান হাত সামিয়ার গালে বুলিয়ে মৃদু স্বরে বলে, তোর এই খারাপ আম্মাটাকে ক্ষমা করিস মা। মায়রা আর ফারা পাশাপাশি দাঁড়িয়ে আছে। মায়রার চোখ জোড়া ভেজা। ফারা আশপাশ থেকে দৃষ্টি নামিয়ে যখন মাথা নিচু করে তাকায়, সামিয়ার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ফারা বিস্ময় চোখে তাকায়। সামিয়াকে সে ভুলে যায়নি। এটা তো সেই মেয়ে যার সাথে শুদ্ধর বিয়ে ঠিক করেছিল শুদ্ধর মা। ফারার এত খারাপ লাগলো মেয়েটার জন্য। তার পাশ থেকে কে যেন ফিসফিসিয়ে বলে,
আমার মনে হয় সামিয়া আত্মহত্যা করেছে। ওই যে আমাদের গ্রামে শুদ্ধ নামে যে ছেলেটা ছিল, ওর জন্য তো এই মেয়ে বিয়ে করেছিল না, এখন আত্মহত্যা করেছে হয়তো, আর নাম দিয়েছে অ্যাক্সিডেন্ট। একদম ঠিক বলেছিস। কথাগুলো কেউ একদম ফারার পাশে দাঁড়িয়ে আলোচনা করছিল। কথাগুলো শুনতে পেয়ে ফারার মাথা কেমন ঘুরে উঠল। সামিয়ার ফ্যাকাশে মুখটার দিকে কতক্ষণ চেয়ে থাকলো। তার কেমন রিয়াকশন করা উচিত সে বুঝতে পারছে না। মেয়েটি তার শুদ্ধর জন্য বিয়ে করতো না, শুদ্ধর জন্য কি কোনোভাবে এই অবস্থা? ফারার কেন যেন কষ্ট হলো। সে কি এই মেয়েটিকে অনেকটা কষ্ট দিয়ে দিয়েছে শুদ্ধর জীবনে এসে? কিন্তু সে আর শুদ্ধ একে অপরকে ভালোবাসে। তবুও ফারার চোখ জোড়া ভিজল। মেয়েটি শুদ্ধর জন্য এত কষ্ট পেল কেন? শুদ্ধ তো তার স্বামী। ফারা মায়রাকে বলে তার খারাপ লাগছে তাই বাড়ি যাচ্ছে, এটুকু বলে দ্রুত জায়গাটা প্রস্থান করে। সে জানে না তার কেন এত খারাপ লাগছে। কিছু দূর গিয়ে দেখলো শুদ্ধ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফারা রাতের অন্ধকারে কোনো দিকে না তাকিয়ে শুদ্ধর দিকে দৌড় দিল। শুদ্ধ দুবার কলিং বেল চেপেছে। তখনই পেছন থেকে শব্দ পেয়ে পিছু ফিরে তাকালে ফারাকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। কয়েক পা এগিয়ে যেতেই ফারা দৌড়ে এসে শুদ্ধকে জাপটে ধরে। শুদ্ধ অবাক হয়, সাথে চিন্তিত। এত রাতে তার বউটা বাইরে কেন, আর এভাবে দৌড়ে বা আসছে কেন? যখন বুঝলো ফারা ফুপিয়ে কাঁদছে তখন ছেলেটা আরও চিন্তিত হয়। দু হাতের মাঝে ফারার মুখ আগলে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে ফারা, কাঁদছো কেন? পেছনে মায়রাকে দেখে অবাক হয়। মায়রা কখন আসলো? এসব ভাবনা রেখে শুদ্ধ মৃদু স্বরে বলে, কি হয়েছে মায়েরা? মায়রা ঢোক গেল। ফারা শুদ্ধকে ছেড়ে শুদ্ধর হাত ধরে গেটের সামনে দাঁড়ায়। তখনই ভেতর থেকে ইরফান দরজা খুলে বেরিয়ে আসে। শুদ্ধ ইরফানকে দেখে ভ্রু কুচকে বলে, তুই কখন আসলে? ইরফান বাইরে বেরোতে বেরোতে বলে, কিছুক্ষণ আগে। ফারা শুদ্ধর হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। শুদ্ধ ভীষণ অবাক হয় ফারার ব্যবহারে, কিন্তু কিছু বলল না। ফারার পিছু পিছু গেল। ইরফান বাইরে বেরিয়ে এসে মায়রার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়রা নাক টেনে বলে, আপনি কোথায় যাচ্ছেন? মসজিদে যাচ্ছিলাম। মায়রা চুপ করে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, সরি বার্ড ফ্লাওয়ার, আই নো তুমি ওই মেয়েটাকে দেখতে পাওনি বলে তোমার খারাপ লাগছে। আমি ভেবেছিলাম তোমাকে কিছুক্ষণ পর ওর সাথে মিট করাতে নিয়ে যাব, বাট একটু থেমে মায়রার মুখ তার দু হাতের আজলায় নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আই এম সরি লিটল গার্ল। মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, নিয়তি বলে একটা কথা আছে জানেন শিশুওয়ালা, আসলে সামিয়া আপুর হায়াত এই পর্যন্তই ছিল। সামিয়া আপুর নিয়তি এমনই ছিল, তার নিয়তিতে ছিল না আমি বা তার আপন কেউ তার পাশে থাকুক, তাই সে একা একাই তার বাবা মায়ের কাছে চলে গিয়েছে। ইরফান মায়রার কপালে চুমু আঁকে। মায়রা নাক টেনে বলে, সামিয়া আপু শুদ্ধ ভাইয়ের জন্য অনেক কষ্ট পেত শিশুওয়ালা। আপনি জানেন সামিয়া আপু শুদ্ধ ভাইয়ের জন্য আর কাউকে বিয়েও করেনি, এমনকি অনেকগুলো বিয়ে ভেঙে দিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, অতঃপর বলে, তুমি কিভাবে জানলে? মায়রা সেদিন সামিয়ার কাজিনের কথা শুনে নেওয়া কথাগুলো ইরফানকে বলল। ইরফান বলার মতো কিছু পায় না। সে একের পর এক অবাক হচ্ছে। এখানে কাকে দোষারোপ করবে? শুদ্ধ তো জানেই না সামিয়া তাকে ভালোবাসে। তাছাড়া শুদ্ধ ফারাকে ভালোবেসে নিজেই কত স্ট্রাগল করেছে তারা ফ্রেন্ডরা দেখেছে। মাঝখান থেকে সামিয়ার জন্য ভীষণ খারাপ লাগলো তার। মায়রা ইরফানের বুকে মাথা রেখে বলে, নামাজের পর আপুকে কবর দিবে, আপনি জানাজায় যাবেন শিশুওয়ালা প্লিজ। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে মৃদু স্বরে বলে, যাবো বার্ড ফ্লাওয়ার, আর কাঁদবে না, ওকে? ফারা ঘরে এসে সেই থেকে ফুপিয়ে কাঁদছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে ফারার দিকে। কি হয়েছে তার পাখিটার? সে তো ভালো হাসি খুশি বউকে বাড়িতে রেখে গেল, বাড়ি এসে এমন করছে কেন? শুদ্ধ ফারাকে আগলে নিয়ে বলে, এই ফারা পাখি, কি হয়েছে বলো? আমি কি কোনো ভুল করেছি এজন্য কাঁদছো? ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুদ্ধ ফারাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, আমিও আমার ফারা পাখিকে অনেক ভালোবাসি। তো এভাবে কাঁদলে আমার কষ্ট হয় পাখি। কি হয়েছে বলো আমাকে? ফারা নিজেকে সামলে আবারও বলে, তুমি আমাকে ভালো না বাসলে আমি তোমাকে চাইতাম না।
শুদ্ধ ফারার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকলো। এরপর মৃদু হেসে বলে, আমি ভার্সিটি লাইফে কখনো তৃপ্তি করে ঘুমাতে পারিনি জানো ফারা, কারণ আমি জানতাম আমি তোমার বাবার টেরাসে না যেতে পারলে তুমি অন্য কারোর বউ হবে। এই একটা ভাবনা আমার লাইফ থেকে ঘুম কেড়ে নিয়েছিল। একটু থেমে আবারও বলে, ইরফান বেশ ভালো স্টুডেন্ট ছিল, আমি খারাপ ছিলাম ঠিক তাও না, কিন্তু থাকে না প্রতিটা মানুষের একটা লিমিটেশন, আমারও লিমিটেশন ছিল। আমি টপার হতে পারতাম না, এভাবে চললে কীভাবে হবে। আমি ভার্সিটি লাইফে রাতে কখনো 5 ঘন্টাও ঘুমাইনি, প্রচুর পড়তাম। মাঝে মাঝে ইরফানরা বাইক রাইডে যেত, আমি মেসে থেকে যেতাম, পড়তাম। না পড়লে ফাড়া পাখিকে কীভাবে পেতাম বলো তো? কম ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছিল। কথাগুলো বলে আবারও থামলো। এরপর ফারাকে ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলে, ফাইজ আমার বিজনেসে সাপোর্ট কখন করেছিল জানো? আমি ভার্সিটির লেকচারার হওয়ার পর। এর আগে আমাকে দেওয়া তার সত্য ছিল আমি স্টেবলিশ হতে না পারলে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিতে হবে। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ গায়ের শার্ট খুলে রেখে ফারার সামনে দাঁড়িয়ে বলে, নিজ ভাই হিসাবে তার জায়গায় ঠিক, আমার তার প্রতি কখনো অভিযোগ ছিল না, এখনোই নেই। তুমি আমার নিয়তিতে ছিলে, আমি পেয়েছি, কিন্তু ভীষণ ভালোবেসেছিলাম তোমায়, অনেকটা স্ট্রাগলও করেছি। তোমাকে আমি ফ্রিতে পাইনি ফারা পাখি, তাই তোমাকে ভালোবাসার কোশ্চেন আর কখনো এভাবে করবে না, কষ্ট পাই। কথাটা বলে শুদ্ধ ফারার দিকে চেয়ে মৃদু হাসল। এরপর ওয়াশরুমে যেতে যেতে মিটি মিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম এনেছি তোমার জন্য, খেয়ে বলবে কিন্তু কেমন। ফারা কিছু বলল না, অবাক হয়ে শুধু শুদ্ধকে দেখল। পরদিন বিকালে নাসিম আর তার মা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, আর ঘন্টাখানেক পর তাদের ফ্লাইট। নাসিম মূলত ইরফানের সাথে সব ঠিক করতে বাংলাদেশে এসেছিল, কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল। সে এক বন্ধুকে ফেরত পেতে এসেছিল, অথচ এখানে এসে আরও একজনকে বন্ধু হিসেবে না পাওয়ার আফসোসের পাল্লা বাড়ল। বেশ কিছুক্ষণ পর মেয়ে কণ্ঠে নাসিম বাম দিকে ফিরে তাকায়। অন্তরাকে দেখে অবাক হলো না। গতকাল সে অন্তরাকে কল করেছিল, অনেকদিন পর অন্তরা সেই আগের নম্বর খোলা পেয়ে কল করেছিল, টুকটাক কথা বলেছিল। এরপর এখানে আসতে বলে। অন্তরা এগিয়ে এসে নাসিমের মাকে সালাম দেয়, টুকটাক কথা বলে। এরপর নাসিমের মা খানিক দূরে গিয়ে বসলে নাসিম অন্তরার দিকে তাকায়, অন্তরা নিজেও তাকায় নাসিমের দিকে। দুজনেই কিছুটা বিব্রত বোধ করে। তাদের লাস্ট দেখা ছিল নাসিম অন্তরাকে বেশ কয়েকটা থাপ্পড় দিয়েছিল। নাসিম গলা ঝেড়ে বলে, থাপ্পড়ের জন্য সরি বলবো না, ওইটা তোর প্রাপ্য ছিল, কাজটা ঠিক করিসনি। বারবি ডল মারা যেতে পারতো, যেখানে তোর ক্রেডিট 50% থাকতো। আর বারবি ডলের কিছু হলে ইরফান সত্যি পাগল হয়ে রাস্তায় ঘুরতো। তুই বারবি ডলের কথা না ভাবলেও আমাদের ফ্রেন্ড ইরফানের কথাটা একবার ভাবতি। অন্তরা দীর্ঘশ্বাস ফেলল, মৃদুর স্বরে বলে, আমি তোদের কাছে অনেক খারাপ মেয়ে, তাই না? নাসিম অন্তরার দিকে চেয়ে বলে, খারাপ কাজ করে ভালো মেয়ের খেতাব কেউ পায়? অন্তরা মলিন হেসে বলে, ভালোবেসে তোর মতন মহান হতে অনেকেই পারে, কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারে? আমি না হয় বন্ধুদের খাতায় খারাপ মেয়ে হিসেবে থাকলাম, পছন্দের কারণটা যখন ভালোবাসা, তখন এই খারাপ হওয়ার উপাধিটুকু আমার খারাপ লাগে না। একটু থেমে আবারও বলে, ইরফান তোকে এত কথা শোনায়, ইগনোর করে, তবুও তুই ওর কথা ভাবিস কেন? নাসিম হাসল, প্যান্টের পকেটে হাত রেখে বলে, আমাদের ফ্রেন্ডশিপ ছোটোবেলার, তোর সাথে পরিচয় অল্প কয়েক বছরের, তাই তুই আমাদের চিনলে না। স্পেশাল ইরফানকে একটুও চিনিস না। ইরফান বারবি ডলের পিছনে লাগার জন্য ওর আপন ফুফাতো ভাইকে হসপিটালের বেডে পাঠিয়েছিল 7 মাসের বেশি সময়ের জন্য। আর আমি ওর রক্তের কেউ না, তবুও সুস্থ সবলভাবে হেঁটে বেড়াই। কানেকশনটা বুঝতে হবে। শুদ্ধ পেছন থেকে বলে, আরে এটা অন্তরা নাকি? কোন গুহা থেকে বেরোলে? অন্তরা পিছু ফিরে শুদ্ধকে দেখে মৃদু হেসে বলে, কেমন আছিস? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, পাড়া ওর সেকেন্ড শাশুড়ি ছাড়া ভালো নেই, আমার একটাই বই, আমি কেমনে ভালো থাকি বল? তুই কেমন আছিস মা? এই তো আছি। হারিয়েছিলি কোথায়? তোর ছোট বোনের খোঁজ করতে করতে আমার বউটা আধমরা হয়ে গেল। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে, চট্টগ্রামে ট্রান্সফার নিয়েছিলাম,
ওখানেই ছিলাম। আর নুসরাতের বিয়ে হয়েছে, অস্ট্রেলিয়ায় থাকে। শুধু মাথায় হাত দিয়ে বলে, আয় হায়, আমার বউ ছাড়া তার বান্ধবীর বিয়ে দিয়ে দিলে। বউটা তো তোদের দুই বোনকে দিয়ে বাথরুমের কমোড পরিষ্কার করাবে রে। বাংলাদেশে বিয়ে দিলে হয়তো একটু ছাড় দিয়ে কাপড় ধোয়াইতো। শুদ্ধর কথায় অন্তরা হাসতে হাসতে বলে, তুই আর ভালো হলি না ভাই। নুসরাত আর কয়েকদিন পর বাংলাদেশে আসলে আমি ফারহার সাথে কন্ট্যাক্ট করব। শুদ্ধ হাসত। অন্তরার ফোনে কল আসে, সে একটু সাইড দিকে যায়। নাসিম শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে দেখলে তার শুধু সামিয়ার কথা মনে পড়ছে। শুদ্ধ কি জানে না সামিয়া মারা গিয়েছে? ভাবনা অনুযায়ী বলে, তোদের গ্রামে গতকাল একজন মারা গিয়েছে জানিস? শুদ্ধ তার ফোনে ফারাকে মেসেজ পাঠাতে টাইপ করে। আর 20 মিনিট পর আসছি পাখি, ওয়েট। টাইপ করতে করতে শুদ্ধ বলে, হ্যাঁ, কয়েকজন মারা গিয়েছে শুনেছি। তুই আমার গ্রামের মৃত্যুর হার বের করবি নাকি? নাসিম শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা মনে আছে শুদ্ধ? শুদ্ধ হেসে বলে, এই বউটা মারাত্মক চালায়, বাট বহুত ভালো ফারা পাখি। নাসিম আবারও বলে, তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ? শুদ্ধ ফোন পকেটে রাখলো। নাসিমের কথায় সে ভাবুক হলো। বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করে বলে, হ্যাঁ মনে আসে। নামটা কি যেন ছিল? বা ছ দিয়ে নাম ছিল মেবি, ঠিক মনে পড়ছে না। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেললো শব্দ করে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, কেন? আর হঠাৎ তার কথা আক্স করলি কেন? নাসিম মৃদু হেসে বলে, এমনি তোর জন্য ফারা অপেক্ষা করছে, যা। শুদ্ধ নাসিমকে জড়িয়ে ধরে বলে, সাবধানে যাস। নাসিম শুদ্ধকে জড়িয়ে বলল, মাঝে মাঝে আমাদের সাথে একটু দেখা করে যাস ভাই। শুদ্ধ নাসিমকে ছেড়ে বলে, তুই তো শালা ব্রিটিশ হয়ে গেলি। ব্রিটিশদের আমার মতো পছন্দ নয়। দেখা করতে হলে বাংলাদেশি হয়ে আসতে হবে। আমি বাংলাদেশি বলা একটা ব্যাপার আছে না? নাসিম শুদ্ধর কাঁধে হাত রেখে বলে। আল্লাহ চাইলে আবার দেখা হবে, দোয়া করিস। শুদ্ধ আবারও নাসিমকে জড়িয়ে পিঠে দুটো থাপ্পড় দিয়ে আবারও নাসিমকে ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলে, যা, দোয়া করে দিলাম তোর কপালে একটা দাঁড় বউ চুটুক, আর তোকে উঠতে বসতে লাত্থাবে আর বলবে, এই নাসিমা খালা আমারে ভালোবাসিস না কেন বল? শুদ্ধর কথা বলার ধরনে নাসিম শব্দ করে হাসল। শুদ্ধর কাঁধে থাপ্পড় মেরে বলে, দেখ ভাই, আমি সুস্থ সবল একজন ছেলে, খালা বলবি না একদম, সহ্য হয় না। শুদ্ধ দাঁত কেলিয়ে হাসল। এরপর মৃদু হেসে বলে, আর নিজের জীবনটা গুছিয়ে নে। নাসিম মলিন হেসে বলে, মেয়ের জন্য একবার চেষ্টা করে দেখব, কিন্তু আমি জানি আমি সফল হব না। শুধু মৃদু হেসে বলে, চেষ্টা করবি বলেছিস, এটাই অনেক। নাসিম চোখ বুঝে বলে, অসম্ভব ভাই। আচ্ছা এইসব বাদ দে, ইরফান কোথায় রে? আমাদের সাথে দেখা করবে না তাই না? শুধু মাথা নেড়ে বলে, জানি না, সাবধানে যা। এরপর শুদ্ধ তার বাইকের দিকে এগিয়ে যায়। পিছু ফিরে একবার অন্তরার দিকে তাকিয়ে বলে, এই মেরি মা বাসায় আসিস, আমার বউ সেই রাধে, কিন্তু আমি তার ছ্যাবড়া বাড়া রান্না খেতে চাই, তাই চলে আসিস। ডেটল সাবান দিয়ে হাত ধুয়ে আসবি, বুঝলি? শুদ্ধর কথায় অন্তরা চোখ মুখ কুচকে তাকিয়ে রইল। নাসিম মৃদু হাসল, শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ জানতেই পারল না সামিয়ার কথাটা। নাসিম তার পকেট থেকে সামিয়ার চিঠিটা বের করে একবার সেদিকে তাকালো। এরপর সামনে তাকিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে হঠাৎই ডাকলো, শুদ্ধ। শুদ্ধ বাইকে বসে পিছু ফিরে বলে, বল। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না, যা। শুদ্ধ ভ্রু কুচকে বলে, আবার আসিস, বুঝেছি। আমার শোকে তুই মারাত্মক কষ্টিত। হয় হয়, আমার ডিমান্ড এমনই। নাসিম কিছু বলল না, শুদ্ধ হাত দিয়ে বয় বলে বাইকে স্টার্ট দেয়। নাসিম শুদ্ধর দিকে চেয়েই সামিয়ার চিঠিটা পকেটে রেখে দিল। কি দরকার চিঠিটি শুদ্ধকে দেওয়ার? শুদ্ধ তার লাইফ নিয়ে ভালো আছে। সবচেয়ে বড় কথা, ফারাকে পেতে ছেলেটা নিজেই কত কষ্ট করেছে, কষ্ট পেয়েছে, এখন ভালো আছে। সেখানে সামিয়ার এইটুকু ব্যাপার শুদ্ধর লাইফে এন্ট্রি করানোর কি দরকার? ভালো থাকুক সকলে। তবে একটা কথা ভেবে নাসিমের সত্যিই খারাপ লাগলো, যে মেয়েটা শুদ্ধর জন্য এত কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সেই মেয়েটার ব্যাপারে শুদ্ধ কিচ্ছু জানে না, এমনকি নামটা পর্যন্ত ভুলে গিয়েছে।
কিন্তু তাতে কি? এখানে তো শুদ্ধর দোষ নেই, বরং সে এক জীবনে ফারাকে ভালোবেসে কত কষ্ট করেছে সেসবের সাক্ষী তারা ফ্রেন্ড, স্পেশালি সে আর ইরফান। ফাইজ এখানে মোটামুটি একটা ভিলেনি ক্যারেক্টার ছিল বলা যায়। তবে শুদ্ধ ফাইজের দিকে কখনো আঙুল তুলতে দেয়নি, সবসময় বলতো, এই যে একজন ভাই, ও ঠিক আছে, আমি ঠিক আমার ফারহাকে আমার যোগ্যতা দিয়ে আমার ঘরে আনবো, তোরা শুধু দোয়া করিস। শুদ্ধর ভাগ্য ভালো ছিল, তাই সে কষ্ট করেছে যেমন, আল্লাহ তাকে দিয়েছেও তেমন। কিন্তু সে আর সামিয়ার নিয়তি এরকমই ছিল। নাসিম মলিন হেসে বিড়বিড় করে, তুমি আর আমি বানে ভেসে আসা অপ্রয়োজনীয় খড়কুটোর মতো সামিয়া, যাদের দিকে মানুষ ফিরেও তাকায় না। তবে তুমি তো মুক্তি পেয়ে গেলে, কিন্তু আমি পেলাম না মুক্তি। ইরফান মায়রাকে নিয়ে বাইরে বেরিয়েছিল। রাকিব তাকে কল করে জানায় নাসিম আবারও বিদেশ চলে যাচ্ছে। ইরফান কথাটা শুনে তখনই এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ঘোরায়। প্রায় মিনিট 10-এর মাঝে এয়ারপোর্টে এসে পৌঁছায় ইরফান। গাড়ি থামিয়ে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকিয়ে বলে, এখান থেকে বের হবে না, ওকে? মায়রা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ইরফান দু হাতের মাঝে মায়রার মুখটা নিয়ে মৃদু স্বরে বলে, বের হবে না এখান থেকে। তুমি গাড়ি থেকে বেরোলে আমি ভীষণ রেগে যাব, বাট আই ডোন্ট ওয়ান্ট দিস। মায়রা মৃদু হেসে বলে, বের হব না সত্যি? আপনি এত ভয় পান কেন? ইরফান মায়রার মুখে দৃষ্টি বুলিয়ে মৃদু স্বরে বলে, তোমাকে হার্ট করতে ভয় পাই বার্ড ফ্লাওয়ার। মায়রা কপাল চাপড়ে বলে, আপনি তো আমাকে হার্ট করেন না। ইরফান ছোট করে বলে, করে ফেলি। কথাটা বলে মায়রাকে ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, বাইরে বেরোলে পা কেটে গলায় ঝুলিয়ে দেবো। মায়রা হতাশ হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। গ্লাস দিয়ে দৃষ্টি বাহিরে দিলে খানিকটা দূরে নাসিমকে দেখতে পায়। ইরফান সেদিকেই এগোচ্ছে। মায়রা কিছুটা আন্দাজ করতে পারে হয়তো নাসিম আর ইরফানের মাঝে ঝামেলা চলে, কিন্তু কি নিয়ে এটা স্পষ্ট বুঝতে পারে না। আবার একটু একটু বুঝতেও পারে হয়তো। নাসিম উল্টো ঘুরে দু পা এগুলে পেছন থেকে ইরফানের কণ্ঠে নাসিমের পা থেমে যায়। দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের দৃষ্টি নরম। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উচ্চারণ করে, ইরফান তুই? ইরফান এগিয়ে এসে বলে, তুই এত সেলফিশ কেন রে নাসিম? ইরফানের গলায় জোর নেই। নাসিম অবাক হয়ে দেখে ইরফানকে। ইরফান নাসিমের কাঁধে ধাক্কা দিয়ে বলে, সেলফিশ? আমার ফ্রেন্ড হয়েছিলি কেন? আমি নাসিম ঢোকিল। ইরফান হঠাৎই রেগে নাসিমের কলার ধরে বলে, ফুল 1 ইয়ার আমাকে নিজের খোঁজ দিসনি, আর আজ আবারও পালিয়ে যাচ্ছিস? হাই, এত সেলফিশ পার্সন হয়ে আমার লাইফে আসার মানে কি ছিল? আমি রাগ করেছি, তুই ভাঙাতে যাবি না? স্ট্রেঞ্জ। নাসিম অদ্ভুত ভাবে তাকায় ইরফানের দিকে, মৃদু স্বরে বলে, তোর সামনে গেলে তুই খুন করবি বললি? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ তো, খুন হবি? নাসিম চোখ বড় বড় করে তাকায়, না চাইতেও হেসে ফেলল। ইরফান রেগে তাকায়। নাসিম নিজেকে সামনে বলে, সরি মিস্টেক। ইরফান নাসিমের কলার ছেড়ে বলে, যেখানে যাচ্ছিলি যা, আর একবার যদি আমার আশেপাশে দেখেছি তোকে সত্যি খুন করে ফেলবো আমি। নাসিম দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নাসিমকে নিজে থেকে ছাড়াতে চাইলে নাসিম ছাড়ো না। ভারী গলায় বলে, তোকে অনেক মিস করি ব্রো। ইরফান ফুস করে শ্বাস ফেলল, কিছু বলল না। ঠোঁট বাঁকিয়ে একটু হাসল, মৃদু স্বরে বলে, কবে আসবি? নাসিম ইরফানকে ছেড়ে ভ্রু কুচকে বলে, আসতেই হবে। ইরফান গম্ভীর গলায় বলে, হবে। আমার ফ্রেন্ড হয়ে ফেঁসে গিয়েছিস, মৃত্যুর আগ পর্যন্ত এই ফাঁসির দড়ি গলায় ঝুলবে। নাসিম হাসল, অতঃপর বলে, হেডমাস্টারের রাগ না পড়লে সত্যিই আর আসতাম না, কিন্তু এখন আসবো। ইরফান বিরক্ত চোখে তাকায়। নাসিম মুখ লুকিয়ে একটু হাসল। এই শব্দ বললে ইরফান রেগে যায়। ছোটবেলায় তারা স্কুলের হেডমাস্টারকে পেট মোটা হেডমাস্টার বলে ডাকতো। এখন বড় হয়ে ইরফানকে সেই ট্যাগ দিলে এ তো রাখবেই। ইরফান গম্ভীর গলায় বলে, ফালতু বকবক অফ কর। নাসিম মাথা নেড়ে বলে, ওকে, তুই বিজনেসের কাজে গেলে আমার সাথে কানেক্ট করিস। ইরফান ছোট করে বলে। হুম। নাসিম হাত ঘড়িতে সময় দেখে বলে, টাইম নেই, যাচ্ছি তাহলে। কথাটা বলেই সামনের দিকে এগিয়ে গেলে ইরফান পেছন থেকে বলে, তোর বিয়ে করা উচিত। ইরফানের কথায় নাসিম হেসে ফেলল। প্রবেশ গেটে দাঁড়িয়ে ইরফানের দিকে চেয়ে বলে, মরে গেলে ভালো হয়।
কথাটা বলে ইরফানকে হাত নেড়ে ভেতরে চলে যায় নাসিম। ইরফান অসহায় চোখে নাসিমের প্রস্থান দেখল। নাসিমের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মায়রা আর সামিয়া এই দুজনেই তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, যাদের সমাপ্তি এই বাংলাদেশের মাটিতে। কিছু দূরেই নাসিম তার মাকে দেখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিমের মা ছেলের ফ্যাকাশে মুখটা দেখে বলে, কি হয়েছে বাবা? নাসিম ঝাপসা চোখে তার মায়ের মুখটা দেখে, মৃদুস্বরে বলে, আল্লাহ চাইলে বারবি ডলকে আমার নামেও লিখতে পারতো, তাই না মা? নাসিমের মা ছেলের কথায় বিষাদ চোখে চেয়ে থাকলো। নাসিম নিজেকে সামলে তার মায়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। ইরফান বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, তার গাড়ির দিকে এগিয়ে যায় গটগট পায়ে। অন্তরা ঝাপসা চোখে ইরফান আর নাসিমকে এতক্ষণ দেখছিল। কতগুলো মাস পর ইরফানকে দেখল। ইরফান তার গাড়ির দরজা খুলে মায়রাকে বেরিয়ে আসতে বলে মায়রা বেরিয়ে আসে গাড়ির ভেতর থেকে। হাত বাড়িয়ে ইরফানের বাহু জড়িয়ে ধরে ইরফান মায়রাকে আগলে নিয়ে উল্টো পথে এগিয়ে যায়। অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, বিড়বিড় করে, ইরফান, তোমার একটুখানি ভালোবাসাও কখনো আমার কপালে জোটেনি, তবে তোমার খারাপ মানুষদের তালিকায় আমি হয়তো প্রথম। এটাই বা কম কিসের? তোমার কোনো না কোনো তালিকায় তো আমার অবস্থান হয়েছে, এই অনেক। সময় বহমান। চোখের পলকে প্রায় 2 সপ্তাহ পেরিয়েছে। মায়রার টেবিলে বই পড়ছিল। ইরফান ডিভানে বসে ল্যাপটপে কাজ করছে। মায়রা একটু পরপর ইরফানকে দেখে। ইরফান গম্ভীর গলায় বলে, যে কোনো একটা করো, করো নয়তো আমাকে দেখো। থতমত খেয়ে সোজা হয়ে বসে। এরপর চেয়ার থেকে উঠে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আপনাকে দেখতে আমার বয়েই গেছে। আপনি তো সেই বিদেশিদের মতো সাদা বিলাই। এরকম ছেলে আমার একদম পছন্দ নয়। ইরফান ল্যাপটপ রেখে মায়রার সামনে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, ও আই সি, তুমি যে টেরা, এটা আমাকে আগে বলনি কেন? নেক্সট ডে ডক্টর দেখিয়ে আনবো, ডোন্ট ওয়ারি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কি খারাপ লোক! সে তার স্বামীকেই তো একটুখানি দেখেছে, তাতেই এই লোকটা তাকে এমন টেরা ফেলা বানিয়ে দিচ্ছে। মায়রা মুখ ফুরিয়ে বলে, আপনাকে আমি ছাড়বো না। ইরফান মায়রার সাথে চেপে দাঁড়িয়ে বলে, ওকে, ইউ ক্যান। মায়রা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। সে আর কিছু বলবে না, বললেই এ লোকটা অসভ্য মার্কা কথাবার্তা শুরু করে দেয়। মায়রার কিছু একটা মনে পড়তেই ইরফানের দিকে এগিয়ে এসে বলে, একটা কথার উত্তর দিন তো, একদম সত্যি সত্যি দিবেন। ভ্রু কুচকে বলে, বলো। মায়রা কোমরে হাত রেখে বলে, আমার ভাই মানে লাবিব এর বাবা আমার সাথে আর খারাপ ব্যবহার করে না, এর কারণ কি বলুন তো? ইরফান ভাবলেশীন ভাবে বলে, তোমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিলাম, দেন তার বাবা ঠিক হয়ে গিয়েছে। ইরফানের কথা শুনে মায়রা বিস্ময় চোখে তাকায়, অবাক হয়ে বলে, মানে? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, লাবিবকে দুনিয়া থেকে আউট করে দিতে চেয়েছিলাম। মায়রার চোখ জোড়া ছলছল করে ওঠে। ইরফান কত সহজে কথাটা বলে দিল। মায়রার আপন কে আছে? ওই একটা ছোট্ট ভাই আর তার সৎমা। এই লোকটা এমন কেন? মায়রা ভাঙা গলায় বলে, আপনি আমার ভাইকে কি করে মারতে চেয়েছিলেন? ইরফান ভ্রু কুচকে বলে, লাবিবের বাবার বোঝা উচিত ছিল, লাবিব যেমন তার ছেলে, তুমিও কারো মেয়ে। একটু থেমে আবারও বলে, ওই লোকটা আমার বার্ড ফ্লাওয়ারকে খেতে দিত না, খাবারের প্লেট ছুঁড়ে ফেলতো তোমার সামনে থেকে, তাকে আমি কোনো পানিশমেন্টই দিইনি। মায়রার সেই দিনগুলোর কথা মনে পড়ে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, খাওয়াইয়া কি সাপ নাকি? আমার মায়ের ভালোবাসায় আমার সব ভরে যেত। এটুকু বলে হঠাৎই মায়রা ইরফানকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, আপনি একটা অমানুষ। আমার ভাইকে আমি কতটা ভালোবাসি আপনি জানেন না? আপনার একটা বাচ্চার প্রতিও মায়া হয় না? ইরফান রেগে বলে, নো। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, রেগে বলে, লাবিবের বাবার করা অত্যাচার আপনার চোখে পড়লো, আর আপনি যে আমাকে দিনের পর দিন থাপ্পড় মেরেছেন সেসব ভুলে গিয়েছেন। আপনি আসলেই স্বার্থপর লোক। কথাগুলো বলতে বলতে মায়রার দু চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান শীতল দৃষ্টিতে মায়রার দিকে তাকায়, ঝোঁক গিলে এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়ায়। 2 হাতে মায়রার চোখের পানি মুছে দিয়ে মৃদু স্বরে বলে, তোমাকে আঘাত করা প্রতিটি মানুষ পানিশমেন্ট পাবে বার্ড ফ্লাওয়ার, সে আমি হলেও একটু টাইম দাও আমাকে। কথাটুকু বলে মায়রার মাথায় চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মৃদু স্বরে বলে,
লাবিবের বাবাকে জাস্ট ভয় দেখিয়েছিলাম। মায়েরা পিট পিট করে ইরফানকে দেখে, ঢোক গিলল। সে রেগে ভুলভাল বলে ফেলেছে। ইরফান মায়রাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয়। এরপর ঘরের লাইট অফ করে এসে মায়রার পাশে শুয়ে মায়রাকে টেনে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি মেনে নিয়েছি বার্ড ফ্লাওয়ার আমাকে কখনো বুঝবে না। ইরফানের কথাটা শুনে মায়রার ভীষণ খারাপ লাগলো। সে তো জানে ইরফান কেমন, তবু কেন ইরফানকে উল্টোপাল্টা বলে দিল। মায়রার চোখ জোড়া ভিজে ওঠে। মায়রা ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ভাঙা গলায় ডাকে, শিশরাজ। ইরফান মায়রাকে আরেকটু শক্ত করে ধরে নিজের সাথে। মৃদু স্বরে বলে, বলো বার্ড ফ্লাওয়ার। মায়রা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে, আপনি সেলফিশ নয়, আপনি অমানুষ। আমি রেগে বলে ফেলেছিলাম। আসলে রাবিবকে অনেক ভালোবাসি, তাই আপনার মুখে ওরকম কথা শুনে রেগে গিয়েছিলাম। আমি সরি শিশুয়ালা। ইরফান মায়রার মাথা তুলে মায়রার দিকে তাকায়। জিরো লাইটের আলোয় মায়রার মুখে একটু একটু করে আলো এসে পড়ছে। ইরফান মায়রার মুখ মুছে দিয়ে মৃদু স্বরে বলে, চোখের পানি জমিয়ে রাখো, ফিউচারে লাগবে। এক্ষুনি সব শেষ করে ফেলেছো নাকি? মায়রা বোকা চোখে চেয়ে বলে, কেন? ইরফান মায়রার গলা থেকে ওড়না সরিয়ে পাশে রাখলো। এরপর মায়রার গলার ভাঁজে হাত দিয়ে মৃদু স্বরে বলে, ভার্সিটি উঠলে বোঝাবো। মায়রা তবুও বুঝতো না। মায়রা মুখ ফুরিয়ে বলে, আপনি আমাকে কাঁদাবেন কেন? আমি না আপনার বউ? বউদের হাসাতে হয় জানেন না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব বোঝো, জাস্ট আমাকে হার্ট করার সময় ভুলে যাও। ওয়াই? হাজবেন্ডদের হার্ট করতে নেই জানো না? মায়রা মিনমিন করে বলে, সরি, আসলে আপনার রাগ তো কমে গিয়েছে। আমার মনে হয় আপনার ওই রাগগুলো আমার ভেতর ট্রান্সফার হয়ে এসেছে, তাই ভুলভাল বলে ফেলি। তাহলে এটা কি আমার একার দোষ হলো বলুন? ইরফান চোখ মুখ কুচকে বলে, স্টুপিড। মায়রা ইরফানের গলা জড়িয়ে ধরে মিটমিটিয়ে হাসল। একটু পর ইরফানের কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, ভালোবাসি শিশরাজ। ইরফান হাতের বাঁধন শক্ত করলো। মায়রা ইরফানের থেকে পাল্টা উত্তর না পেয়ে ইরফানের কানের আগায় দাঁত বসায়। ইরফান বাঁ হাতে মায়রার কপালে হাত রেখে ঠেলে বলে, স্টুপিড, কি করছো? মায়রা ইরফানের কান ছেড়ে মুখ বাঁকালো। তেরা লোক একটা, কখনো তাকে ভালোবাসি তো বলেই না। সে বললেও অ্যান্সার দেয় না। দু হাতে ইরফানের গলায় জড়িয়ে ধরে চোখ বসলো। ইরফান কানের আগায় হাত বোলালো। বাদর তো কামড়ায় না। এই স্টুপিড বউটা বাদরের সাথে সাথে ইঁদুরও। মায়রা কলেজ থেকে এসে বেডের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে রেডি হয়ে নিল। আর চোখে মায়রার ফুলিয়ে রাখা মুখ দেখে একটু চিন্তিত হলো। অফিস যাওয়ার জন্য গায়ে ব্লেজার সহ ফর্মাল ড্রেসে নিজেকে রেডি করে মায়রার সামনে গিয়ে দাঁড়ালে মায়রা মুখ ফিরিয়ে নিল ইরফানের দিক থেকে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম তোমার? মায়রা তাকালো না ইরফানের দিকে। ইরফান মায়রাকে টেনে তার দিকে ফিরিয়ে মায়রার মুখ তার দু হাতের মাঝে নিয়ে বলে, কি হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন স্টুপিড? মায়রা আরও মুখ খোলায়। ইরফান বুঝতে পারছে না সে আসলে করেছেটা কি। মায়রা চোখ নামিয়ে রেখেছে। ইরফানের কেমন অসহায় লাগলো। মেয়েটা এক সেকেন্ড শান্ত থাকলে তার নিজেকে কেমন পাগল পাগল লাগে। ইরফান আবেগী স্বরে ডাকে, বউ। মায়রা সাথে সাথে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার চোখের দিকে তাকায় মৃদু স্বরে বলে, আমি কি করেছি বউ? মায়রার কেমন অদ্ভুত অনুভূতি হয়। হাঁটুতে ভর দিয়ে দু হাতে ইরফানকে জড়িয়ে ইরফানের বুকে মাথা রেখে বলে, আপনার অফিসের জন্য আপনি শুধু আমাকে ভুলে যান। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে মৃদু হেসে বলে, ভুলে যাই না। কি চাই তোমার বলো? তোমার ইচ্ছে পূরণ করে দেন অফিস। তুমি চাইলে সব ক্যান্সেল করে দিব। মায়রা মাথা উঁচু করে ইরফানের দিকে তাকায়। থুতনি ইরফানের বুকে ঠেকানো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি মনে করুন আমার কি চাই আপনি জানেন? ইরফান মায়রার দিকে চেয়ে ভাবতে লাগলো মায়রা কি চাইতে পারে। সে বুঝতে পারছে না ঠিক। এই তো গাড়ি থেকে নেমে ঘরে আসা পর্যন্ত তো ঠিক ছিল। এইটুকু টাইমের মাঝে কি চাইছে মায়রা? বেশ কিছুক্ষণ পর বুঝতে না পেরে অসহায় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি না বাটফ্লাওয়ার, তুমি বলো। মায়রা ইরফানকে ছেড়ে বেডের উপর পা ছড়িয়ে বসে। এরপর মন খারাপ করে বলে, হ্যাঁ হ্যাঁ, এভাবেই সব ভুলে যাবেন। তারপর একদিন আমাকেও
ইরফান ঝট করে মায়রাকে টেনে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা বেচারি একটুও বুঝতে পারেনি ইরফান এমন তুফানের গতিতে কাছে আসে কেন, মেয়েটি বুঝে পায় না। ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়, ডান হাত মায়রার চুলের ভাঁজে দিয়ে রাখে। বেশ অনেকক্ষণ পরও মায়রা ছাড়া না পেয়ে ইরফানকে ঠেললে ইরফান বিরক্ত হয়, তবে ছাড়ল না মায়রাকে। দু হাতে মায়রার কোমর জড়িয়ে মায়রাকে টেনে মায়রার দুপা তার দুপাশে দিয়ে করে তুলে নেয়। মায়রা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মায়রাকে এভাবে নিয়ে হেঁটে গিয়ে ডিভানের ওপর মায়রা সহসে বসে পড়ে। ইরফানের কোলে বসে মায়রা নড়ে চড়ে ওঠে ইরফানের থেকে ছাড়া পেতে। ইরফান মায়রাকে আরও শক্ত করে ধরে।